যে কোনো মৃত্যুর একটি কারণ দরকার হয়। কেউ অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ পানিতে ডুবে মরে, কেউ হার্ট অ্যাটাক করে মরে, স্ট্রোক করে মরে। বিএনপি যদি এটা না করে, এই জুলাইয়ের আন্দোলনে, অগাস্টের আন্দোলনে, এই বিজয়ে সবার কিন্তু ভূমিকা ছিল। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য সকল দলের আন্দোলনে কম বেশি ভূমিকা ছিল, সকল দলের কম বেশি স্যাক্রিফাইস আছে, কন্ট্রিবিউশন আছে। সেই একটি দল যখন বিপদগামী হয়, নিজেকে ক্ষমতায় টিকে রাখার জন্য ফ্যাসিস্টের সাথে কোনো কমিটমেন্ট বা অন্য কোনো কারণে, এটা তার মৃত্যুর কারণ হতে পারে। প্রথম কথা হলো, গণভোট কোনো বাতিলযোগ্য না। একটি প্রজ্ঞাপনের আপনি গণভোটের অংশটা মানছেন না, আপনি পার্লামেন্ট নির্বাচনটাকে মেনে নিচ্ছেন, এই দুটো একসাথে হয় না। এবং যদি গণভোট শেষ পর্যন্ত যদি আইনি রূপ না পায়, তাহলে এই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন। আমি মনে করি এখন তারা যা করতে পারতেছে না, বেস্ট অন যে কমিটমেন্ট দিয়ে তারা ক্ষমতায় আসছে, যে বন্ধুদের সাথে তারা ওয়াদাবদ্ধ, সেই ওয়াদার কারণে তারা এগুলো করতে বাধ্য হচ্ছে, এবং এগুলো করার কারণে তাদের পতন অনিবার্য হবে। গণভোটের ব্যাপারে আমাদের প্রথম যে বক্তব্যটা আইনানুগভাবে সেটি হলো যে গণভোট বাংলাদেশেও এর আগে অনেকবার হয়েছে। সো সংবিধান স্বীকৃতি একটি পন্থা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণভোট যেটা হয়েছে সেটা হলো সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে। একটি প্রজ্ঞাপনের আপনি গণভোটের অংশটা মানছেন না, আপনি পার্লামেন্ট নির্বাচনটাকে মেনে নিচ্ছেন, এই দুটো একসাথে হয় না। এবং যদি গণভোট শেষ পর্যন্ত যদি আইনি রূপ না পায়, তাহলে এই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন। প্রথম কথা হলো, গণভোট কোনো বাতিলযোগ্য না। আপনি একটি ছোট্ট জিনিস মনে করেন, 49% বা সামথিং ভোট পেয়েছে বিএনপি, ক্ষমতা আজকে তারা 213 আসেনি, 69+, তার মানে প্রায় 70% জনগণ একটি পয়েন্টে হা ভোট দিয়েছে। তাহলে আপনি 49%কে ওন করলেন আর 69%কে ওন করলেন না, এই ক্ষমতা কি আপনি রাখেন? যে কোনো মৃত্যুর একটি কারণ দরকার হয়। কেউ অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ পানিতে ডুবে মরে, কেউ হার্ট অ্যাটাক করে মরে, স্ট্রোক করে মরে। বিএনপি যদি এটা না করে, আমার কষ্টটা লাগে এই কারণে, ধরেন যে এই চেম্বার থেকে আমি 2বার গ্রেপ্তার হয়েছি, একবার 4.5 মাস, একবার 1 মাস 26 দিন জেল খেটেছি। এই বন্ধুদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। সুপ্রিম কোর্টের গেট থেকে গ্রেপ্তার হয়েছে, আমার সাথে বিএনপির 2জন শীর্ষ নেতা ছিলেন। আমরা 3জন বের হয়ে যাচ্ছি, আলাদা আলাদা করে 3জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে গেছে। এরা আমাদের সাথে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে, সরকারে আমরা একত্রে ছিলাম। এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবারই কিন্তু কম বেশি কন্ট্রিবিউশন ছিল। এখানে আপনি কাউকে বড়, কাউকে ছোট করার কোনো সুযোগ নেই। এই জুলাইয়ের আন্দোলনে, অগাস্টের আন্দোলনে, এই বিজয়ে সবার কিন্তু ভূমিকা ছিল। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য সকল দলের আন্দোলনে কম বেশি ভূমিকা ছিল, সকল দলের কম বেশি স্যাক্রিফাইস আছে, কন্ট্রিবিউশন আছে। সেই একটি দল যখন বিপদগামী হয়, নিজেকে ক্ষমতায় টিকে রাখার জন্য ফ্যাসিস্টের সাথে কোনো কমিটমেন্ট বা অন্য কোনো কারণে, এটা তার মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু সে আমাদের ভাই ছিল, আমাদের বন্ধু ছিল, আমাদের জোটে শরিক ছিল, সরকারের শরিক ছিল, এই কষ্টটা এই জন্য আমাদের। কারণ আমরা না, শুধু ছাত্রদলের একজন সাবেক সভাপতি শাহাবুদ্দিন লাড্ডু একটি পোস্ট দিয়ে বলেছে যে জুলাইয়ের সাথে যদি কোনো প্রকার বেমানি করা হয়, তাহলে এই সরকারের এত বড় ধরনের পতন হবে, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। আপনার পরামর্শ কি? আমাদের পরামর্শ হচ্ছে, যেখান থেকে আমার জন্ম, মা বাবাকে অস্বীকার না করা। এই সরকার তার জন্মই হয়েছে জুলাই আন্দোলনের ভিত্তিতে। আজকে ক্ষমতা আসার কারণ এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না, এই নির্বাচন হওয়ার কথা ছিল 29-এ। আপনি দেখেন সেদিন একজন ইউনো প্রতিবাদ করেছে। 26শে মার্চের প্রোগ্রামে বিএনপি নেতা তাকে বলতেছিল যে আপনি এটা বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। বলে দেন, এটা বলার তো সুযোগ নেই। আমার সংবিধানের 6ষ্ঠ তফসিলে ক্লিয়ারলি বলা আছে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, তিনি হচ্ছেন জাতির পিতা। আপনি সংবিধান পরিবর্তন করে আসেন, মানুষের মুখ ফুটতে কিন্তু শুরু করেছে। একজন টিওনো রাষ্ট্রের একটি বড় দায়িত্বে থেকে তিনি বিএনপির অনুরোধকে প্রত্যাখ্যান করেছেন। ছাত্রদলের একজন নেতা জুলাই সনদকে মেনে নেওয়ার জন্য পোস্ট দেওয়ার কারণে কেন্দ্রীয় সেই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দিন লাড্ডুর কালকে বক্তব্যের পরে তার কি পরিণতি, যদিও সে দেশে নেই, কানাডায় থাকেন। তাহলে তাদের দলের লোকজন যখন বিরুদ্ধ করতেছে, জনগণ কিন্তু খেপে যাচ্ছে, এবং এই পরিণতিটা শুভকর হবে না। এই সুখকর না হলে আমাদের জন্য কষ্টের কারণ কি? আমরা তাদের সাথে আন্দোলনের, সংগ্রামে, নির্বাচনে এবং সরকার একত্রে ছিলাম। তাদের এই ধরনের দুঃখজনক পরিণতি হোক, এটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে এবার নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে, এবং আমি আমার আসনের কথাই বলব, সেখানের ভোটারদের মতামতের ভিত্তিতে যে নির্বাচন 12 তারিখে হয়েছে, 7 তারিখের পর থেকেই গোটা দেশে নির্বাচনের চিত্রটা পাল্টে গেছে। গোটা দেশে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ ব্যাপকভাবে বিএনপিকে সমর্থন দেওয়া শুরু করেছে, এবং মাইনরিটি যাদেরকে আমরা বলি
যেই মাইনরিটি 1991 সালে 2001 সালে যে দুইবার বিএনপি ক্ষমতায় আসছে সেই দুইবারই তাদের দ্বারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। যারা আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে মঞ্চে উঠেছে, যাদের একজন খুলনায় প্রার্থী হয়েছে, সেই আমাদের বন্ধুরাই 7 তারিখের পরে একটি ওহী নাজিল হওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি মনে করি এখন তারা যা করতে পারতেছে না, বেস্ট অন যে কমিটমেন্ট দিয়ে তারা ক্ষমতায় আসছে, যে বন্ধুদের সাথে তারা ওয়াদাবদ্ধ, সেই ওয়াদার কারণে তারা এগুলো করতে বাধ্য হচ্ছে এবং এগুলো করার কারণে তাদের পতন অনিবার্য হবে। 15 জানুয়ারি 1975 শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢুকলেন। 5 বছরের জন্য বাকশাল করে উনি রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসলেন। উনি সংসদ ভবনে যখন ওই দিন 3.5 হাত বডির একজন শেখ মুজিবুর রহমান যখন ঢুকলেন, দি দেন টাইম হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। দিনের কার্যাবলী শেষ করে সংসদ ভবন থেকে উনি যখন বের হয়ে আসলেন, তখন উনি নির্বাচিত বলে বিবেচনা করা হবে এমনি একজন মানুষ বাকশাল কায়েম করে তার রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসলেন। নির্বাচন হয়েছে, সেখানে কোনো প্রকার সিলেকশন হয়েছে, বেসিক ডেমোক্রেসি বলি আইয়ুব খানের, সেখানেও কিন্তু মেম্বারদের ভোটে চেয়ারম্যান হইতো। মানে মিনিমাম ডেমোক্রেসির একটা প্রক্রিয়া ছিল, রং অর রাইট। কিন্তু আপনি যদি এই বাকশাল কায়েমের যেদিন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে গেলেন, কোনো গণতন্ত্র ছিল সেদিন? কোনো নির্বাচন ছিল? এবং গণতন্ত্র প্রক্রিয়ার সাথে এই 4টি শব্দের সাথে ভোট, নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতন্ত্রকে হতেই হলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে ঢুকতে হলে অথবা বের হইতে হলে একটি নির্বাচন প্রক্রিয়ায় ঢুকতে হবে, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসতে হবে। বলছিলাম যে আজকে এটা বলছেন গণভোট বাতিল হলে কী হবে? গণভোট বাতিল হওয়ার কোনো বিষয় নেই। আজকে এখানে জাতির সামনে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে এই গণভোট যে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে সেটা আইনে পরিণত হবে কিনা, গণভোটের রেজাল্টকে বাস্তবায়ন করা হবে কিনা, অথবা যে রেজাল্ট হয়েছে সেটাকে আদৌ আইনে পরিণত না করে এটাকে লেপস করে দেওয়া হবে কিনা, স্কিপ করা হবে কিনা, এই প্রশ্ন দাঁড়িয়েছে। আপনি যখন স্কিপ করে যাবেন, আপনি যখন এটাকে আইন করবেন না, ওটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। একটা বিষয় হলো সংবিধান, দেশ, এগুলোর একটি স্বাভাবিক গতিপ্রবাহ আছে। আপনারা, আমরা সবাই যারা 24শে আগস্টের আগের সরকারের সাথে ছিলাম অথবা যারা বিরুদ্ধে ছিলাম, সবারই কিন্তু একটা প্রস্তুতি ছিল 2029 পর্যন্ত যে যেভাবে ছিলাম তার ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক একটা গতিতে আমরা 2029 পর্যন্ত কিন্তু আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা আমরা ওই সরকারের মতের ভিন্ন মতের অনুসারী ছিলাম, আমাদের কিন্তু 2041 সাল পর্যন্ত একটি প্রিপারেশন ছিল। তার মানে হচ্ছে গণতান্ত্রিক যে ধারাটা ছিল সেটাকে মিসইউজ করা হোক অথবা প্রিভিলেজ দেওয়া হোক। যে 24শে ইলেকশনটা হয়ে গেছে, সেই ইলেকশনের ধারাবাহিকতা হচ্ছে 2029 পর্যন্ত। আপনি যদি আজকে সংবিধানের কথা বলেন, তাহলে এই সংবিধানের ব্যত্যয়টা ঘটল কোন জায়গায়? 2024-এর 5ই আগস্টে যখন গণ অভ্যুত্থান হইল, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতাটা আর রক্ষা করা গেল না। এই যে রক্ষা করা গেল না, এটা আমরা কী করে বুঝবো? খুব স্বাভাবিক। আপনি দেখেন 8ই আগস্টে এসে একটি সরকার গঠিত হইল। কী নাম দেওয়া হইল? অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা বলেন তো, এই যে সংবিধানের কথা আমরা বলছি, এই সংবিধানের 4 কর্নার অফ দ্য কনস্টিটিউশন কোথাও কি এই শব্দটি আছে অন্তর্বর্তীকালীন সরকার? কোথাও নেই। তাহলে একটি অন্তর্বর্তীকালীন সরকার হইল যেটা সংবিধানের বাহির থেকে হইল। কেন হইল? উইল অফ দ্য পাবলিক, উইল অফ দ্য পাবলিক, ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, এর কারণে হইল বেটারমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এইসব শব্দগুলোকে ইউজ করে। এবং আরেকটি কাজ করলো, সেটা হলো যে আমাদের আর্টিকেল 106-এ যে ইয়েটা নেওয়া হইলো, ওপিনিয়নটা নেওয়া হইলো অ্যাপিলেট ডিভিশনে, যে সাংবিধানিক কোনো শূন্যতা ভ্যাকুয়াম তৈরি হলে অ্যাপিলেট ডিভিশন যে ওপিনিয়ন দেবে, সেই ওপিনিয়নটাই তখন সংবিধানের উপর একটি মতামত হিসেবে কার্যকর হবে। ওই গভর্নমেন্ট তখন অ্যাপিলেট ডিভিশনের যে অবস্থাটা ছিল, সেই ওবায়দুল হাসান শাহী সাহেবের নেতৃত্বে প্রধান বিচারপতি তারা একটি ওপিনিয়ন দিলেন যে এই সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে এবং উইল অফ দ্য পিপলের এই বেসমেন্ট, এই ইয়ার উপর বেস করে এটা চলতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তার মানে আমরা যেটা দেখলাম, এখানে দুটো ব্যত্যয় ঘটলো। একটি ব্যত্যয় ঘটলো অভ্যুত্থানের পরে গোটা দুনিয়াতে যা হয় সেটি হচ্ছে একটি বিপ্লবী সরকার হয়, কিন্তু এখানে সেটা বিপ্লবী সরকার হলো না, এটি একটি বড় ব্যত্যয় ঘটলো। আরেকটি হলো আপনি সংবিধানকে কন্টিনিউ করতে চাইলেন, কিন্তু কোনোভাবে সংবিধান সেটা পারমিট করলো না। কারণ আপনি যেই ওপিনিয়নই 106-এ দেন না কেন, আপনার 7 ক কিন্তু এক্সিস্টেন্স আছে। 7 কটা হচ্ছে কি? সাংবিধানিক ধারাবাহিকতার কোনো প্রকার ব্যত্যয় ঘটলে সেটা রাষ্ট্রদ্রোহিতা, আর সেই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে ফাঁসি। তাহলে আপনি 7 ককে বহাল রেখে কোনো প্রকার প্রচেষ্টা, বলা হচ্ছে যে কোনো প্রকার চেষ্টা যদি করা হয়, সংবিধানের ধারাবাহিকতা অথবা সংবিধানের নিয়ম পালনের কোনো ব্যত্যয় ঘটানোর যদি কোনো চেষ্টা করা হয়, আপনি বাস্তবায়ন করে ফেলছেন নট দ্যাট, কোনো চেষ্টা করা হইলো
সেটা রাষ্ট্রদ্রোহিতা এবং সেটা শাস্তি হচ্ছে ফাঁসি। তো বলছিলাম যে সেটাকে অক্ষুণ্ণ রেখে 106-এর ওপিনিয়ন নিয়ে একটি সরকার হইল, এখানে আইনের একটি বড় ব্যত্যয় ঘটল। এর ব্যত্যয়টা ঘটছে এভাবে, আমরা বলি যে আমাদের আর্টিকেল 48-এ বলা আছে যে রাষ্ট্রপতি দুটো কাজে স্বাধীন, দুটো কাজে রাষ্ট্রপতি স্বাধীন। একটা হচ্ছে এই দুটো কাজ করতে গিয়ে অনেক কেউর ওপিনিয়ন নিতে হয় না। প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ, এই দুটো কাজে উনি হচ্ছেন স্বাধীন। আর সকল কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে উনি সিদ্ধান্ত দেবেন। তখন কি দেশে কোনো প্রধানমন্ত্রী ছিল? দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, সো প্রধানমন্ত্রীর কোনো ওপিনিয়ন নাই। প্রধানমন্ত্রীর কোনো ওপিনিয়ন ছাড়া রাষ্ট্রপতি যে ওপিনিয়ন দেন সেটা ইলিগাল, সেটা সংবিধান বহির্ভূত। সো এই সরকারের যদি বিপ্লব হওয়ার, একটি দেশে পৃথিবীর কোনো একটি প্রান্তে যদি অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি বিপ্লবের গণ অভ্যুত্থানের যতগুলো চরিত্র থাকার কথা 24-এর জুলাই আগস্টের বিপ্লবে সবগুলি ক্যারেক্টারিস্টিক ছিল, কিন্তু তারপরে একটি বিপ্লবী সরকার হয়নি। বিপ্লবী সরকার হলে কি হতো? এই সংবিধান রহিত হয়ে যেত, বাতিল হয়ে যেত। আবার নতুন করে বিপ্লবী সরকার একটি সাংবিধানিক, যেটা 71-এ হয়েছিল, 71-এর আগে তো বাংলাদেশের কোনো সংবিধান ছিল না। তাহলে 71-এ আমরা বিজয়ের পরে আবার একটি সাংবিধানিক, ডক্টর কামাল হোসেন স্যারের নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি হইল। সেই সংবিধান কমিটি আমাদেরকে নতুন করে একটি সংবিধান উপহার দিলেন, যেটা 1972-এর 16 ডিসেম্বর থেকে কার্যকর হল। ঠিক এমনিভাবে এটা হওয়ার কথা ছিল। যদি এটা হতো তাহলে সেটাই সাংবিধানিক হইতো, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেটা সঠিক হতো। তাহলে আমরা প্রথম বলছি যেই ধারাবাহিকতা রক্ষা করা দরকার ছিল, এখানে ধারাবাহিকতা কোনোভাবেই রক্ষা করা হয়নি। যে কর্মকাণ্ডগুলো হয়েছে সংবিধানের দৃষ্টিতে বেআইনি হয়েছে, এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটি হলো যে এরপরে যে সরকারটি হয়েছে, যেহেতু সকল পার্টির, সক্রিয় সকল রাজনৈতিক দলের একটি কনসেনসাস ছিল, সম্মতি ছিল, তার ভিত্তিতেই সরকারটি চলেছে, তার ভিত্তিতে একটি জাতীয় ঐক্যমত হয়েছে। এবং আবারও এই কথাটি বলি যে সবার মতামতের ভিত্তিতে, যেহেতু এই প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে যেটা হয়েছে সেটা হলো যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এই জাতীয় ঐক্যমত কমিশনের এই বিষয়টি, আমাদেরকে এই বিষয়টি শুধু বুঝতে হবে যে এই জাতীয় ঐক্যমত কমিশনের যে সনদ রচিত হয়েছে, এই সনদে সকল বিষয়ে কিছু কিছু বিষয় একবারে যেগুলো মৌলিক না, ইমপ্লিমেন্টযোগ্য, বাস্তবায়নের ক্ষেত্রে, প্রসিডিউরের ক্ষেত্রে কি প্রসিডিউর এটা বাস্তবায়ন হবে, সেই ক্ষেত্রে কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল, হোয়াট এভার ইট ইস। যেহেতু 30টি রাজনৈতিক দল স্বাক্ষর করে এই সনদটি দিয়েছে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট এসেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, একটি প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে, একটি প্রজ্ঞাপনে দুটো কাজের নির্দেশনা ছিল, একটি ছিল গণভোট, একটি ছিল জাতীয় নির্বাচন। আপনি এটা মেনেই কিন্তু গণভোটে অংশগ্রহণ করলেন এবং আমরা একইভাবে দুটো ভোট দিলাম, দুটো ব্যালট পেপার পেলাম, একটি হ্যাঁ অথবা না গণভোটের পক্ষে অথবা বিপক্ষে, আরেকটি ভোট আমরা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচনের জন্য আরেকটি ভোট দিলাম। তাহলে এখানে যদি আজকে এসে আপনি যদি এই কথা বলেন, তাহলে এই জায়গাতেই যে শুভঙ্করের ফাঁকি ছিল আপনার চিন্তার মধ্যে, সেটা প্রকাশিত হয়। যদি আমি ভুল না বলে থাকি, এই কথাটা সম্ভবত বিএনপি সেক্রেটারি জেনারেল অথবা অন্য কেউ বলে থাকতে পারেন, সম্ভবত অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন যে আমরা যদি সেদিন গণভোটে রাজি না হতাম তাহলে জাতীয় নির্বাচনটাই হতো না। কোড আনকোড ভুল হতে পারে, বিএনপি শীর্ষ পর্যায়ে দায়িত্বশীল একজন ছিলেন। তাহলে যেই প্রজ্ঞাপনটা দুটো কাজে নির্দেশনা দিল, আমরা আবারও বলছি যে এই প্রজ্ঞাপনটা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে হয়েছে। যেহেতু সংসদ ছিল না, আমাদের আইনে ওভাবে বলা আছে সংসদ না থাকলে রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো অধ্যাদেশ ঘোষণা করবেন, এবং এই অধ্যাদেশ কখন কি হবে, নূতন যখন সংসদ হবে, সংসদের প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে এই আইনগুলি যদি কার্যকর হয় তাহলে এগুলো আইন হবে, আর যদি এগুলি কার্যকর না হয়, সংসদে পাস না হয়, তাহলে এগুলো ল্যাপস হয়ে যাবে।